এই সিমুলেশনের মাধ্যমে আমরা এট দ্য সেম টাইম জাংশনের ক্ষেত্রেও আমরা কির্চফের প্রথম সূত্রের প্রমাণ দেখলাম, বা আমরা জাস্ট ভিজুয়ালি দেখতে পারলাম, প্রমাণ তো আর আমরা ওইভাবে করি নাই। আর রিজিয়নের ক্ষেত্রে দেখতে পারলাম। সো এই জিনিসটা মাথায় রাখবা। রিজিয়নটা কেন এত কাহিনী করে বলছি, কারণ পরীক্ষায় যখন প্রশ্ন কঠিন দিবে, বা পরীক্ষায় যখন তোমার কির্চফের ফার্স্ট ল তুমি পারো কিনা এটা ভাজানোর চেষ্টা করবে, তখন কিন্তু তোমাকে জাংশন দিয়ে চেষ্টা ট্রাই করবে না, তোমাকে তখন ফিল্টার করবে রিজিয়ন দিয়ে, তুমি রিজিয়নের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো কিনা। তো সেই জন্য রিজিয়নটা একটু ভালো করে খেয়াল করবা। জি ভাই। ওকে, গুড। দেখো আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে মেইনলি আমরা আজকে এটাই পড়বো, কির্চফ। এবং এটাও বলে রাখছিলাম যে কির্চফের লটা আমি একটু অন্যভাবে পড়াবো। অন্যভাবে বলতে বইয়ে যেভাবে দেয়া আছে তার চেয়ে একটু ডিফারেন্টলি পড়াবো। আচ্ছা, কির্চফস ল, এটা হচ্ছে আজকের টপিক আমাদের। তো কির্চফের ল তখনই দরকার পড়ে যখন ওহমের সূত্র কাজ করে না, বা ওহমের সূত্র দিয়ে আমরা ওইভাবে পুষাতে পারি না। যখনই ওহমের সূত্র কাজ করে না তখনই কির্চফের ল কাজে লাগে। এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা মাথায় রাখা দরকার, তুমি যে কোনো সার্কিট কির্চফের ল দিয়ে সলভ করতে পারবা। তোমার বিভিন্ন ধরনের যে অ্যানালাইসিস গুলোর নাম তোমরা শুনে থাকবা, ওই অ্যানালাইসিস গুলো দিয়ে সার্কিট সলভিংটা ইজি করা হয়, কিন্তু কির্চফ দিয়ে তুমি অলমোস্ট সব সার্কিটই সলভ করতে পারবা। এটা হচ্ছে কার্শফের সূত্র অথবা কির্চফের সূত্রের একটা অ্যাডভান্টেজ, এটা দিয়ে সব সলভ করা যায়। আচ্ছা, এখন প্রথমে কির্চফের সূত্রটা নিয়ে কথা বলি। একটি কির্চফের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে কেসিএল অথবা কির্চফস কারেন্ট ল, একটা হচ্ছে কির্চফস ভোল্টেজ ল বা কেভিএল। একটাকে বলা হয় কেসিএল এবং একটাকে বলা হয় কেভিএল। আচ্ছা, তো কেসিএল হচ্ছে, এই জিনিসটাও তোমরা একটু চিন্তা করবে ভালো করে, যে যেহেতু আমরা কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে কথা বলছি, তার মানে হচ্ছে আমি যদি কোনো একটা জাংশন নিয়ে কথা বলি, এখন প্রশ্ন হচ্ছে জাংশন জিনিসটা কি। জাংশন জিনিসটা হচ্ছে যেখানে অ্যাট দ্য সেম টাইম তিনটা বা তার বেশি ব্রাঞ্চ যুক্ত থাকে। তিনটা বা তার বেশি ব্রাঞ্চ মানে খেয়াল করবা কি, মনে করো এই হচ্ছে একটা রোদ আছে, এদিকে এদিকে একটা রোদ আছে, এইদিকে একটা রোদ আছে। তো এই যে একটা পয়েন্ট, এই যে কমন পয়েন্ট, এটা হচ্ছে আমাদের একটা জাংশন। তো তিনটা ব্রাঞ্চ না থাকলে আসলে এটাকে জাংশন বলা যায় না। কারণ খেয়াল করো কেন বলা যায় না। আমার যদি এরকম একটা সিচুয়েশন থাকে, এটা তো সেটা কোনো জাংশন না, কারণ এখানে তো এসে কারেন্ট ডিভাইড হচ্ছে না। কারেন্ট যদি ডিভাইড হয় সেটার জন্য মিনিমাম আমার তিনটা ব্রাঞ্চ থাকা লাগবে। এখানে কিন্তু কারেন্টটা ডিভাইড হচ্ছে না। এই যে সেকেন্ড যে সিচুয়েশন, এখানে কারেন্ট ডিভাইড হচ্ছে না, তো এই পয়েন্টটাকে আমরা জাংশন বলতে পারি না। অন দ্য আদার হ্যান্ড, এই যে ফার্স্ট যে কেসটা আমি দেখাচ্ছি, এখানে কিন্তু কারেন্ট ডিভাইড হচ্ছে। দেখো কারেন্টটা এখানে এসে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, মনে করো যেভাবে যাচ্ছে, মানে মনে করো এই কারেন্টটাই এভাবে আসছে এখানে। ওকে, সেই যে এখানে কারেন্টগুলো ডিভাইড হয়ে যাওয়ার ব্যাপার সেপার চলে আসে। তো যদি তিনটা বা তার চেয়ে বেশি ব্রাঞ্চ থাকে, দেন দ্যাট ইজ কল্ড এ জাংশন। যে পয়েন্টে এরা মানে বিভক্ত হয় বিভিন্ন ব্রাঞ্চে, সেই পয়েন্টের নাম হচ্ছে জাংশন। আর এটাকে আমরা জাংশন বলবো না, কারণ এখানে কোনো ডিভিশন ঘটে নাই। আচ্ছা, এটা আমরা বুঝলাম। ওকে, এখন কাহিনী কি, কাহিনী হচ্ছে কেসিএল এর যে স্টেটমেন্টটা সেরকম, কোন একটি জাংশনে ইনকামিং কারেন্ট অ্যান্ড আউটগোয়িং কারেন্ট ইজ অলওয়েজ সেম। ইনকামিং কারেন্ট এন্ড আউটগোয়িং কারেন্ট ইজ অলওয়েজ সেম। কেন এটা হবে? কারণ তুমি যদি বলো যে এই পয়েন্টে যে পরিমাণ কারেন্ট ঢুকবে, এই যে এই পয়েন্টটাতে লাল রঙের যে দাগ দিয়ে দিলাম, এই পয়েন্টটাতে যে পরিমাণ কারেন্ট এসে ঢুকবে, সেই পরিমাণ কারেন্টই বের হতে হবে। কারণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট টাইমে, কোনো একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে, ইনস্ট্যান্ট যদি বলে এটা ভালো বোঝায়, কোনো একটা নির্দিষ্ট তৎক্ষণাৎ মুহূর্তে, ওই মুহূর্তে কিন্তু ওই পয়েন্টে কোনো চার্জ জমা থাকে না। কারণ উই আর ডিসকাসিং অ্যাবাউট কারেন্ট ইলেকট্রিসিটি বা গতিশীল চার্জ নিয়ে আমরা কথা বলছি। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময় এই লাল রঙের জায়গাটাতে কিন্তু কোনো চার্জ জমা থাকবে না। এখানে যে পরিমাণ চার্জই আসুক সেই পরিমাণ চার্জই বের হয়ে যাবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, যে পরিমাণ চার্জই ঢুকুক সেই পরিমাণ চার্জই বের হয়ে যাওয়ার কথা, যেহেতু এটা কারেন্ট ইলেকট্রিসিটির ব্যাপার স্যাপার। আমরা এখানে বলবো, এবং এখানে কি বলবো সেটাও কিন্তু দুইভাবে বলা যায়। কির্চফের ল এর ফার্স্ট ল এর দুইটা স্টেটমেন্ট আছে, দুইভাবে স্টেটমেন্টটা বলা যায়। একটা স্টেটমেন্ট হচ্ছে এইভাবে, যে সামেশন অফ অল ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু সামেশন অফ অল আউটগোয়িং কারেন্ট। সকল ইনকামিং এবং সকল আউটগোয়িং কারেন্টের সমষ্টি সমান। ইনকামিং কারেন্ট মানে কি, যেগুলো ওই জাংশনে আসছে, এবং আউটগোয়িং কারেন্ট মানে কি, যেগুলো হচ্ছে ওই জাংশন থেকে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা একটা প্রকাশ, এইভাবে প্রকাশ করা যায়। তাহলে আমি বলবো কোনো জাংশনে, কোনো জাংশনে আসা এবং বের হয়ে যাওয়া কারেন্টের সমষ্টি সমান। কারেন্টের সমষ্টি সমান। আরেকটা স্টেটমেন্ট আছে, মানে একই জিনিসকে আমরা দুইভাবে ব্যাখ্যা করি আর কি বইয়ের হিসাবে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এরকম,
যে কোনো জাংশনে যত কারেন্ট আসবে এবং যত কারেন্ট বের হয়ে যাবে সকল কারেন্টের বীজগাণিতিক সমষ্টি শূন্য। তাহলে কোনো একটি জাংশনে সকল কারেন্টের বীজগাণিতিক সমষ্টি শূন্য। এখন এই যে বললাম বীজগাণিতিক, এই বীজগাণিতিক মানে কি বলতো? একজন একটু বলো বীজগাণিতিক মানে আসলে কি বোঝায়? একটু বলো, হোয়াট ইজ বীজগাণিতিক অথবা হোয়াট ইজ এলজেব্রিক সাম অথবা বীজগাণিতিক সমষ্টি বলতে কি বোঝায়? দিকটা ছাড়া নাকি? না, এখানে তো দিকের ব্যাপার না, দিক তো এখানে বিষয় না। কারেন্টের ক্ষেত্রে কি আমরা দিক নিয়ে কথা বলি? না, কারেন্টের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে এই জাংশনের ক্ষেত্রে আমরা বলবো হয় ইনকামিং না হয় আউটগোয়িং। তার কাহিনী হচ্ছে আমি যদি ইনকামিং কারেন্টকে পজিটিভ বলি, আমার আউটগোয়িং কারেন্টকে কি বলা লাগবে বলো তো? নেগেটিভ বলা লাগবে। যেগুলো আসছে সেগুলোকে পজিটিভ বললে যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলোকে নেগেটিভ বলবো, অথবা ভাইসি ভার্সা। যদি আশাগুলোকে নেগেটিভ বলি, বের হয়ে যাওয়াগুলোকে পজিটিভ বলবো। তাহলে আমি যদি এখন একটা জাংশন আঁকি সুন্দর মতো করে একটা, তাহলে এই দুইটা সূত্র একসাথে ব্যাখ্যা করা যাবে। দুইটা স্টেটমেন্ট, একই জিনিসের দুইটা স্টেটমেন্ট হচ্ছে এই দুই লাইন, 1 নাম্বার এবং 2 নাম্বার। তো মনে করো আমি এখানে একটা জাংশন নিলাম, এই জাংশনের ক্ষেত্রে এই একটা তার, এই একটা তার, তার বলতে ব্রাঞ্চ আর কি এক একটা। এটা মনে করো এগুলা ঢুকছে আর এগুলা বেরোচ্ছে, এইভাবে বললাম। I1 এবং I2 ঢুকছে, I3, I4, I5 বের হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি কারেন্ট ঢুকলে সেগুলোকে পজিটিভ বলি, তাহলে আমি I1 কে পজিটিভ বলবো, আমি I2 কে পজিটিভ বলবো। আমি যদি ঢুকলে পজিটিভ বলি, আমার অবশ্যই বের হওয়াকে নেগেটিভ বলা লাগবে। তাহলে I4, I3 এবং I5 নেগেটিভ হবে। তাহলে সংজ্ঞা অনুযায়ী কি, এই যে 2 নাম্বার যে স্টেটমেন্ট সেটা কি বলছে? কোন একটি জাংশনের সকল কারেন্টের বীজগাণিতিক সমষ্টি শূন্য। অর্থাৎ সবগুলো কারেন্টকে তুমি একসাথে লিখে ফেলবা, যদি এগুলো ইনকামিং হয় পজিটিভ বলবা, যদি আউটগোয়িং হয় নেগেটিভ বলবা। তাহলে আমি বলবো এখানে I1 প্লাস I2 প্লাস মাইনাস I3 প্লাস মাইনাস I4 প্লাস মাইনাস I5 সমান 0। আমি প্রকাশের সুবিধার্থে এইভাবেই লিখলাম, জিনিসটা আসলে এইভাবেই লেখা যায় যে I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 মাইনাস I5 সমান 0। এই যে প্রকাশ করলাম এইভাবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইনের প্রকাশটা, এই যে বীজগাণিতিক সমষ্টি শূন্য দেখানোর জন্য যেটা। আর আমি যদি প্রথমটা প্রকাশ করতে চাই, প্রথম যে লাইন বলছিলাম যে সামেশন অফ ইনকামিং কারেন্ট এন্ড সামেশন অফ আউটগোয়িং কারেন্ট ইজ ইকুয়াল, অর্থাৎ কোনো জাংশনে আসা এবং বের হয়ে যাওয়া সকল কারেন্টের সমষ্টি সমান, সেটাকে আমি এইভাবে লিখতে পারি। আমি যদি এই লাইনটাকে পজিটিভগুলোকে এক পাশে রাখি, নেগেটিভগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিই, তাহলে কি দ্বারা খেয়াল করো, এটা হয়ে যাবে I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু, ওইগুলো অন্যদিকে চলে যাক, I3 প্লাস I4 প্লাস I5। তাহলে খেয়াল করো এই বাম পাশটাতে কিন্তু আমার এক ধরনের কারেন্ট, এগুলো কোন ধরনের কারেন্ট? ইনকামিং কারেন্ট। এবং ডান পাশটাতে আমাদের আউটগোয়িং কারেন্ট। তাহলে এখান থেকে এটা বলা যায় যে সামেশন অফ আই ইন ইজ ইকুয়াল টু সামেশন অফ আই আউট। সো আমি একই ইকুয়েশন থেকে দুইটা সূত্রই লিখতে পারি, মানে দুইটা স্টেটমেন্ট কি প্রকাশ করতে পারি। এটার মাধ্যমে আমরা প্রকাশ করলাম দ্বিতীয় স্টেটমেন্টকে, এবং এটার মাধ্যমে আমরা প্রকাশ করলাম প্রথম স্টেটমেন্টকে। জাস্ট স্টেটমেন্ট ডিফারেন্ট, আর কিছু না। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে সূত্রটা, বইয়ের ভাষায় এটা শুধুমাত্র জাংশনের ক্ষেত্রে প্রযোজ্য, বাট এটা শুধুমাত্র জাংশনের জন্য প্রযোজ্য না, এটা এট দ্য সেম টাইম কোনো একটা রিজিয়নের জন্য প্রযোজ্য। কোনো একটা রিজিয়ন বলতে কি বোঝাচ্ছি এখনই দেখাচ্ছি, একটু ওয়েট করবো। ধরো আমি বললাম মনে করি এখানে কিছু কারেন্ট আছে, এইভাবে লিখলাম এটাকে, এবং আমি বললাম এখানে এই কারেন্টগুলো হচ্ছে I1, I2, I3, I4 এবং I5। আমি মনে করে বললাম যে আমার রিজিয়ন হচ্ছে এটা, এটা মনে করো আমি বললাম আমার একটা রিজিয়ন। রিজিয়ন বলতে কি একটা এলাকা, সার্কিটের ভিতরে থাকে একটা এলাকা হচ্ছে আমাদের রিজিয়ন। ওকে, আচ্ছা ওকে। এখন তোমরা একটু ভালো করে তাকিয়ে বলো তো, আমি যদি বলি যে KCL রিজিয়নের জন্য প্রযোজ্য, এটার মানে হচ্ছে
রিজিয়ন থেকে যে পরিমাণ কারেন্ট বের হয়ে যায় এবং রিজিয়নে যে পরিমাণ কারেন্ট এসে ঢুকে এদের সমষ্টি সমান। তাহলে এখন এইটা দেখে বলো তো, লাল রঙের যে ডট ডট করা যে এরিয়াটা, এই এরিয়া থেকে কোন কোন কারেন্ট বের হয়ে যাচ্ছে এবং কোনগুলো এসে ঢুকছে বলো তো একটু। I2, I3, I4 বের হয়ে যাচ্ছে। I2, I3, I4 বের হয়ে যাচ্ছে, আর ঢুকছে কোনগুলা? I1, I5। I1 এবং I5। তো এক্স্যাক্টলি জাংশনের মতো করে আমরা চিন্তা করতে পারি, বের হয়ে যাচ্ছে হচ্ছে I2, I3 এবং I4, এগুলোকে বললাম আউটগোয়িং কারেন্ট, আর ঢুকছে কোনগুলা? I1 এবং I5। ওকে, ঢুকছে হচ্ছে I1 এবং I5। তো এই যে আমরা একটা রিজিয়নের ক্ষেত্র কিরশফের ফার্স্ট ল ইউজ করলাম, হুইচ ইজ আউটগোয়িং কারেন্ট ফ্রম দ্য রিজিয়ন ইজ ইকুয়াল টু ইনকামিং কারেন্ট থ্রু দ্য রিজিয়ন অর ইনটু দ্য রিজিয়ন। আচ্ছা, এখন মনে করো আমার এই রিজিয়নের মধ্যে আমি একটা কারেন্ট দিলাম এইরকম ভাবে I6। এই I6টাকে কিন্তু আমরা রিজিয়ন থেকে বের হয়ে যাওয়া অথবা রিজিয়নের মধ্যে ঢোকা কোনো কারেন্ট বলবো না, কারণ এটা রিজিয়নের ভিতরের একটা কারেন্ট, এটা রিজিয়নে ঢুকছেও না, এটা রিজিয়ন থেকে বের হয়েও যাচ্ছে না। সিমিলার কেস আমি এটার ক্ষেত্রে বলতে পারি, আমি যদি বলি I7কেও কিন্তু আমরা রিজিয়ন থেকে বের হয়ে যাওয়া অথবা রিজিয়নে ঢোকা কোনো কারেন্ট হিসেবে গণ্য করবো না, কারণ দে আর ইনসাইড দ্য রিজিয়ন, তারা কিন্তু রিজিয়নে ঢুকছেও না, তারা রিজিয়ন থেকে বের হয়েও যাচ্ছে না। তাহলে আমরা I7 এবং I6কে এটার বাইরে রাখবো, সূত্র প্রয়োগের বাইরে রাখবো। এই জিনিসগুলো একটু খেয়াল করবো ভালো করে। শুধুমাত্র যেগুলো রিজিয়ন থেকে বের হয়ে যাচ্ছে খেয়াল করলেই বুঝবা, এই যে I2 রিজিয়ন থেকে বের হয়ে যাচ্ছে, I3 বের হয়ে যাচ্ছে, I4 বের হয়ে যাচ্ছে, কিন্তু তুমি কোনোভাবে এটা দেখাতে পারবা না যে I6 বের হয়ে যাচ্ছে, অথবা এটাও দেখানো সম্ভব না যে I7 এই রিজিয়নে ঢুকছে, যেটা তুমি I1 এর ক্ষেত্রে দেখাতে পারো যে I1 ঢুকছে, I5 ঢুকছে, কিন্তু I7 অথবা I6 এই দুটার কোনোটাই ঢুকছেও না, বের হয়ে যাচ্ছে না। তার মানে তারা হচ্ছে রিজিয়নের ভিতরের কারেন্ট, এগুলাকে আমরা সূত্রের মধ্যে নিয়ে আসবো না। সূত্রের মধ্যে সেগুলোই আসবে যেগুলো রিজিয়ন থেকে বের হয়ে যাচ্ছে এবং যেগুলো রিজিয়নে ঢুকছে। আশা করি রিজিয়নের কেসটা তোমরা বুঝতে পারছো। আর এটাকে ফিজিক্যালি বোঝানোর একটা ওয়ে হচ্ছে, আমি যদি এই জিনিসটাকে জুম আউট করতে থাকি, একসময় কিন্তু খেয়াল করবা তুমি, এই যে রিজিয়নটা কিন্তু একসময় বিন্দুর মতো হয়ে যাবে। সো তুমি ওইটাকে কিরশফের ফার্স্ট ল বিন্দুর জন্য যেরকম এখানে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, কোনো সমস্যা নেই, এটা তো তোমরা বুঝছো আশা করি। ওকে, এখন আমরা একটা সিমুলেশন দেখে ফেলি। আচ্ছা, এই যে দেখো এখানে একটা সার্কিট আমার সামনে আছে, এখানে 2 ভোল্টের একটা ব্যাটারি আছে, এখানে 1 কিলো ওহমের রোধ, 3 কিলো ওহমের রোধ অথবা রেজিস্টর, 3 কিলো ওহমের রোধ, এবং এখানে আরেকটা ব্যাটারি 1 ভোল্টের। এখন আমি এই জিনিসটাকে যদি গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম কারেন্ট, তারপরে আমি এই সিমুলেশনটা অন করে দেবো, যে রান ট্রানজিয়েন্ট স্পেস, মানে হচ্ছে আমি এখানে এই মানে ব্যাটারি যদি আমি অন করি বা সুইচ অন করি, তাহলে যে তড়িৎ প্রবাহ হবে সেটা আমরা দেখতে পারবো সিমুলেশনটা। ঠিক আছে, এখন একটু ভালো করে খেয়াল করবা, এই যে আমি যদি এই পয়েন্টটাকে জাংশন বলি, ভালো করে খেয়াল করবা, আমি যদি এই পয়েন্টটাকে জাংশন বলি, খেয়াল করো তো এই জাংশন থেকে কি কি কারেন্ট বের হয়ে যাচ্ছে, একটু ভালো করে তাকাইলেই বুঝতে পারবা। এই পয়েন্ট থেকে বা এই জাংশন থেকে 133 মাইক্রো এম্পিয়ার বের হয়ে যাচ্ছে, 133 মাইক্রো এম্পিয়ার বের হয়ে যাচ্ছে, এবং 467 মাইক্রো এম্পিয়ার কারেন্ট এই জাংশন থেকে বের হয়ে যাচ্ছে। ঢুকছে কি পরিমাণ কারেন্ট একটু খেয়াল করবা, 600 মাইক্রো এম্পিয়ার কারেন্ট ঢুকছে। তাহলে খেয়াল করো, ইনকামিং কারেন্ট হচ্ছে 600 মাইক্রো এম্পিয়ার, আর আউটগোয়িং কারেন্ট একটা হচ্ছে 133 এবং আরেকটা হচ্ছে 467। খেয়াল করে দেখো, আউটগোয়িং কারেন্ট দুইটা যদি আমি যোগ করে দিই, 133 এবং 467 যদি আমি যোগ করে দিই, আমি কিন্তু আনসার 600 পাবো। অর্থাৎ এখান থেকে এটাই বলা যায় যে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। এটা তো গেলে একটা জাংশনের ক্ষেত্রে, আমি যদি জাংশন না বলি এখানে একটা রিজিয়ন বলি, রিজিয়নের ক্ষেত্রে সেম কথাই বলা যাবে। খেয়াল করবে একটু ভালো করে। ধরো আমি বললাম এটা হচ্ছে আমাদের জাংশন ছিল, তো জাংশনের ক্ষেত্রে সুন্দর মতো প্রমাণটা দেখতে পেলাম যে আউটগোয়িং কারেন্ট হচ্ছে 133, আউটগোয়িং কারেন্ট হচ্ছে 467, এই দুটো যোগ করলে আমরা ইনকামিং কারেন্ট 600 পেয়ে যাচ্ছি। ওকে, কিন্তু আমি যদি এখন পুরো একটা রিজিয়নের কথা বলি তোমাকে, মনে করি আমি বললাম রিজিয়ন হচ্ছে আমাদের এটা, দিস ইজ আওয়ার রিজিয়ন। এখন একটু বলো তো যে এই রিজিয়নে কি পরিমাণ কারেন্ট, রিজিয়ন থেকে কি পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে বলো তো একটু। এই রিজিয়ন থেকে 133, এই যে দেখো রিজিয়ন থেকে 133 বের হয়ে যাচ্ছে, রিজিয়নে ঢুকছে কোনগুলো, এই যে ভালো করে খেয়াল করো, এই কারেন্টে কিন্তু রিজিয়নে এসে ঢুকছে, এটার পরিমাণ কত 133। রিজিয়নের ক্ষেত্রে সেম কথা, যে 133 মাইক্রো এম্পিয়ার বের হয়ে যাচ্ছে, 133 মাইক্রো এম্পিয়ার ঢুকছে। ঠিক আছে, আর ভিতরের এই যে কারেন্টগুলো, এগুলো কিন্তু রিজিয়নের ভিতরের কারেন্ট, এগুলো কিন্তু বাইরেও যাচ্ছে না, ভিতরে ঢুকছে না। এই যে 600 মাইক্রো এম্পিয়ার দেখা যাচ্ছে, এই যে 467 মাইক্রো এম্পিয়ার দেখা যাচ্ছে, এগুলো কিন্তু রিজিয়নের ভিতরকার কারেন্ট, এটা কিন্তু রিজিয়ন থেকে বের হয়ে যাচ্ছে না, রিজিয়নে ঢুকছেও না। সো আমরা বের হয়ে যাওয়া কারেন্ট ধরছি এখানে 133, আর ঢুকা কারেন্ট ঢুকতেছি 133, যে পরিমাণ বের হয়ে যাচ্ছে সেই পরিমাণে এসে ঢুকছে। সো এক্ষেত্রে
এই সিমুলেশনের মাধ্যমে আমরা এট দ্য সেম টাইম জাংশনের ক্ষেত্রেও আমরা কির্চফের প্রথম সূত্রের প্রমাণ দেখলাম, বা আমরা জাস্ট ভিজুয়ালি দেখতে পারলাম, প্রমাণ তো আর আমরা ওইভাবে করি নাই, আর রিজিয়নের ক্ষেত্রে দেখতে পারলাম। সো এই জিনিসটা মাথায় রাখবা। রিজিয়নটা কেন এত কাহিনী করে বলছি, কারণ পরীক্ষায় যখন প্রশ্ন কঠিন দিবে বা পরীক্ষায় যখন তোমার কির্চফের ফার্স্ট ল তুমি পারো কিনা এটা ভাজানোর চেষ্টা করবে, তখন কিন্তু তোমাকে জাংশন দিয়ে চেষ্টা ট্রাই করবে না, তোমাকে তখন ফিল্টার করবে রিজিয়ন দিয়ে, তুমি রিজিয়নের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো কিনা। তো সেই জন্য রিজিয়নটা একটু ভালো করে খেয়াল করবা। কির্চফের প্রথম ল দেখলাম জাংশনের ক্ষেত্রে, কির্চফের প্রথম সূত্র আমরা দেখলাম রিজিয়নের ক্ষেত্রে। এখন আমরা কির্চফের সেকেন্ড ল বা কেভিএল দেখব। কির্চফের সেকেন্ড ল অথবা কেভিএল অথবা কির্চফস ভোল্টেজ ল, অথবা এটাকে সেকেন্ড ল বলা হয়। তো এই সূত্র পড়ার ক্ষেত্রে তোমাদের কিছু জিনিস একটু আমি মনে করাই দিব, যে এই জিনিসগুলো একটু তোমাদের মনে রাখা লাগবে। যেমন ধরো তোমাদেরকে এটা মনে রাখা লাগবে যে আমাদের রেজিস্টর যে জিনিসটা আছে, রেজিস্টর বা রোধ নামে যে জিনিসটা আছে, এই রোধ ভোল্টেজ খায়। আমি এটাকে এখানে লিখে রাখি যে রোধ হচ্ছে কি করে, ভোল্টেজ খায়। ওই যে আমরা একটা টার্ম পড়ে আসছি বিভব পতন, ঠিক আছে, খায় না খায়, বিভব পতন অথবা ভোল্টেজ ড্রপ, আমি সেই জিনিসটাকেই বাংলা ভাষায় বললাম যে রোধ ভোল্টেজ খায়। রোধের তুমি যদি রোধের সাথে একটা ব্যাটারি কানেক্ট করো, ধরো ভি ভোল্টেজের একটা ব্যাটারি, এই রোধের দুই প্রান্তে বিভব পতন হবে ভি ভোল্টেজে, ভি পুরাটাই সে খেয়ে ফেলবে। আমরা এখানে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ এই জিনিসটাকে ইগনোর করছি আপাতত। আমরা ধরে নিচ্ছি যে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ বলতে আসলে কিছু নাই। তাহলে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বা ব্যাটারির বিভব যদি ভি হয়, তাহলে এই রোধেরও দুই প্রান্তের বিভব পার্থক্য ভি থাকবে। ওকে, অথবা এইভাবে বলতে পারি সে ভি পরিমাণে বিভব খায়। কিভাবে খেয়াল করো, কারণ এই ব্যাটারির পজিটিভ প্রান্তে বিভব যদি ভি হয়, নেগেটিভ প্রান্ত বলতে আমরা যে প্রান্তটাকে চিনি ওইটা আসলে গ্রাউন্ড হয়, ওইটার বিভব আসলে জিরো থাকে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এইদিকে এই পর্যন্ত বিভব আমাদের শুনো, তোমরা যদি গত ক্লাসটা করে থাকো এটা তোমাদের বুঝে যাওয়ার কথা যে বাধা আসার আগ পর্যন্ত আমাদের সেম পয়েন্ট, তাহলে এটাকে আমরা ভি বলতে পারি, বিভব সেম পয়েন্ট অথবা সেম ভোল্টেজ বলতে পারো, এটাকে আমরা ভি ভোল্টেজ বলতে পারি। যখনই আমি রোডটাকে ক্রস করে এখান থেকে এখানে আসছি, তখনই কিন্তু আমাদের বিভবটা আর ভি নাই, তখনই আমার বিভবটা হয়ে গেছে জিরো। তার মানে বাকি বিভব গেল কই, এই যে এই রোধটা খেয়ে ফেলছে। তো এই কথা আমি এখানে বললাম যে রোধ ভোল্টেজ খায়, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমার মনে রাখা লাগবে, সেটা হচ্ছে কারেন্ট সবসময় বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়। কারেন্ট সবসময় অথবা অলওয়েজ কারেন্ট সবসময় বেশি থেকে কম বিভবের দিকে যায়। কারেন্ট সবসময় বেশি থেকে কম বিভবের দিকে যায়। ওকে, দ্যাটস ইট। এই জিনিস তোমার জানা থাকা লাগবে। এখন একটা ইলাস্ট্রেশন দেখাবো। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যখন আমি রোধকে রাখবো, ধরো এখানে একটা রোধ রাখলাম, এখানে আরেকটা রোধ রাখলাম, মনে করো এটা একটা বড় রোধ, ওইটা একটা ছোট রোধ। আমি যদি এখন একটা ব্যাটারির সাথে তাদেরকে কানেক্ট করি, ছোট রোধটা একটু কম পরিমাণ ভোল্টেজ খাবে, বড় রোধটা একটু বেশি পরিমাণ ভোল্টেজ খাবে। ঠিক আছে, ছোট রোধের খাওয়ার পরিমাণ হবে সামান্য, আর বড় রোধের খাওয়ার পরিমাণ হবে একটু বেশি। এটাকে বললাম V2 আর এটাকে বললাম V1। ওভারঅল ভিটাই V1 এবং V2 এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। আমরা তো ভোল্টেজ ডিভাইডার রুল এখনো পড়ি নাই, সামনে পড়বো, তখন আমরা দেখবো। বাট আপাতত এটা মাথায় রাখো যে যেটা রোধ ছোট সেটা ভোল্টেজ কম খায়, যেটা রোধ বড় তার ভোল্টেজ খাওয়ার পরিমাণ বেশি। আচ্ছা, এটাও বুঝলাম, কোনো সমস্যা নেই। এখন একটা ইলাস্ট্রেশন দেখাবো। মনে করো এখানে একটা রোধ আছে, এটা একটা রোধ, আর এখানে ছোট একটা রোধ আছে, একই রকম সিমেন্ট, মানে একই রকম দেখতে আর কি দুইটা রোধ। আচ্ছা, রোধ যেহেতু ভোল্টেজ খায়, আমি তাদেরকে খাওয়াবো রোধ দিয়ে। তাই মনে করি এটা সামনে আমি একটা পাত্রের মধ্যে অনেকগুলা ভোল্টেজ এমনি রেখে দিলাম। রোধ যেহেতু ভোল্টেজ খায়, সে ভোল্টেজ খাবে, তার জন্য আমি ভোল্টেজ রেখে দিলাম এখানে। তো সে কি করলো, সে এই পাত্র থেকে কিছু পরিমাণ ভোল্টেজ খেয়ে, মানে ম্যাক্সিমাম ভোল্টেজে সে খেয়ে ফেলবে, কারণ তার পরিমাণ বেশি, যার রোধ বেশি সে তো ভোল্টেজ বেশি খাবে, সে বেশি ভোল্টেজ খেয়ে ছোটটার জন্য কিছু ভোল্টেজ রেখে দিল, এভাবে রেখে দিল। তো ছোটটা পাত্র যা আছে সব কিছুই খেয়ে ফেললো, খেয়ে ফেলে কি দিল, খালি পাত্র জমা দিল আমার কাছে, মানে এখন আর পাত্রে কিছু নাই। এখন জিনিসটা একটু খেয়াল করবা, কির্চফের ল কিন্তু আমরা এই লজিকটা ব্যবহার করে থাকি। আমি অবজার্ভ করতেছি কোন দিক থেকে, সেটার উপর ডিপেন্ড করে আমি ভোল্টেজ বাড়তে দেখবো নাকি ভোল্টেজ কমতে দেখবো। মনে করো একজন মানুষ এই দিক থেকে আসছে, ওকে, এটা হচ্ছে একজন মানুষ নাম্বার 1। তোমাদের থেকে একজনের নাম দিয়ে দেবে একটু পরে। আর এখানে মনে করো একই রকম ভাবে আরেকটা মানুষ, ওকে,
সো একজনের নাম দিলাম, আমি কার নাম দিব, দাঁড়াও, একটা দিলাম মাহদি, মেগামাইন্ড। আচ্ছা, আর আরেকটা হচ্ছে মনে করো দিলাম আজকে তো, আচ্ছা আজকে কার নাম দিব, দিলাম বাঁধনের নাম। এটা হচ্ছে বাঁধন, বাঁধন আমার লিস্টের উপরের দিকে আছে। আচ্ছা, সেটা হচ্ছে বাঁধন, আর এটা হচ্ছে মাহাদি। এটা খেয়াল করে ভালো করে, মাহাদি যদি এই যে এদিকে আসতে থাকে, সে ভোল্টেজের পরিমাণ কি বাড়তে দেখবে নাকি কমতে দেখবে বলতো? বাড়তে দেখবে। বাড়তে দেখবে। সে যত সামনে যাবে দেখবে, সে যখন এই রোধটাকে অতিক্রম করবে, ছোট রোধকে যখন সে অতিক্রম করবে, তখন সে দেখবে ভোল্টেজের পরিমাণ 0 থেকে বেড়ে সামথিং একটা অ্যামাউন্ট হয়ে গেছে। সে যখন এই রোধকে অতিক্রম করবে, তখন সে খেয়াল করবে রোধের পরিমাণ, ভোল্টেজের পরিমাণ আরও বেড়ে গেছে। ওকে, তো সে যত সামনে যেতে থাকবে, সে দেখবে ভোল্টেজের পরিমাণ বাড়তেছে। আর বাঁধন যখন যাবে এদিকে, বাঁধন যখন এদিকে ট্রাভার্স করবে, তখন সে দেখবে কি, সে শুরুই করবে বেশি বিভব দিয়ে, বাট সে আস্তে আস্তে দেখবে ভোল্টেজের পরিমাণটা কমে যাচ্ছে। অনেক বেশি বিভব থেকে কমে এই যে সামান্য বিভব হয়ে গেছে, সামান্য বিভব থেকে কমে একদম শূন্য বিভব হয়ে গেছে। আচ্ছা, তো এই যে দুইজনের দুইটা আলাদা পর্যবেক্ষণ, একজন যেতে যেতে দেখছে, অথবা একজন ট্রাভার্স করতে করতে দেখছে ভোল্টেজের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং অন্যজন ট্রাভার্স করতে করতে দেখছে ভোল্টেজের পরিমাণ কমে যাচ্ছে। একজন দেখছে বাড়ছে, একজন দেখছে কমছে। দুইজনেরই অবজারভেশন কিন্তু কারেক্ট, কেউ কিন্তু ভুল দেখছে না, কিন্তু ডিপেন্ড করতেছে, বা ডিফারেন্সটা তৈরি হচ্ছে কিসের জন্য, তাদের ফলো করা পাথের জন্য। একজন দেখতেছে, একজন আসতেছে একদিক থেকে, সেজন্য সে একরকম দেখতেছে, আরেকজন অন্য দিক থেকে আসতেছে, সেজন্য সে অন্যরকম দেখছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই তোমরা বইয়ে দেখে থাকবে, যে আমরা একটা লুপ ভ্রমণ করি, লুপটা কোন দিক থেকে ভ্রমণ করছে তার উপর ডিপেন্ড করে আমি মাইনাস বসাবো না প্লাস বসাবো। তো আমি মাইনাস প্লাসে না গিয়ে আগে তোমাদেরকে এই সিচুয়েশনটা বুঝালাম আসলে কাহিনী কি হয়। রোদ তো ভোল্টেজ খেয়ে দেয়, এখন আমি খেয়ে দেওয়ার পরে ওইখান থেকে শুরু করছি নাকি খাওয়ার আগে থেকে শুরু করছি, ডিপেন্ড করে আমি ভোল্টেজ কমতে দেখবো নাকি বাড়তে দেখবো, এই হচ্ছে কথা। আচ্ছা, ওকে, এতটুকু আশা করি সবাই বুঝতে পারছি। এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমাদের কাজ হয়ে গেছে অলমোস্ট। এখন খেয়াল করো, আমি বললাম এই হচ্ছে আমাদের ব্যাটারি, এই হচ্ছে আমাদের রোধ। আচ্ছা, ব্যাটারি হচ্ছে ভি, রোধ হচ্ছে আর। তো ব্যাটারির এই প্রান্তে বিভব হচ্ছে মনে করে ভি, তাহলে এখানেও বিভব হচ্ছে ভি, এখানেও বিভব ভি। যখন আমি রোধটাকে অতিক্রম করে ফেলছি, এই রোধটা কিন্তু ওই পুরা ভোল্টেজটাই খেয়ে ফেলবে। কেন পুরাটা খেয়ে ফেলবে? কারণ হচ্ছে এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, তুমি একটা রোধকে যত বিভব পার্থক্যই রাখো না কেন, সে পুরাটাই খাবে। একটা রোধ যদি থাকে, সে পুরাটাই খাবে। সে খাইতে না পারলে ফেটে যাবে, তাও সে খাবে, এই হচ্ছে কথা। যেমন ধরো তুমি যদি মরিচ লাইট একটা আছে না, বিয়ে বাড়িতে লাগানো হয়, এখন তো এলইডি লাগায়, আগে তো মরিচ বাতি ছিল একটা এরকম ভাবে, খুবই চিকন চিকন ছিল এরকম। সেইগুলো খেয়াল করবা, মাঝে মাঝে ফেটে যাইতো। তুমি যখন অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করবে তাদের মধ্যে, তারা ফেটে যাইতো। কারণ কি? তারা খাইতে চায়, খাইতে না পারলেও খেয়ে ফেলে, খেয়ে ফেলতে গিয়ে ফেটে যায়, বাট সে খাবে, এই হচ্ছে কথা। সো এই হচ্ছে সিচুয়েশন। যেহেতু এই রোধটা, এই রেজিস্টরটার দুই প্রান্ত শুধুমাত্র একটা ব্যাটারি অথবা একটাই রোধ আছে এখানে, সে পুরোটাই খাবে। তাহলে এই প্রান্তে তার বিভব হচ্ছে ভি, এই প্রান্তে বিভব হচ্ছে 0। কেমনে 0 হয়েছে? তার রোধের এক প্রান্ত ভি, এক প্রান্ত 0, মানে কি সে এই ভিটা খেয়ে ফেলছে পুরোটা, এই হচ্ছে কথা। এখন আমরা কিরশফের সেকেন্ড ল ব্যবহার করব। কিরশফের সেকেন্ড লর স্বীকারোক্তিটা কি বা স্টেটমেন্টটাকে একটু বলি। কিরশফ সেকেন্ড ল অথবা কেভিএল। কেভিএল হচ্ছে দুই ক্ষেত্রে প্রয়োগ করা। আচ্ছা, আমরা কেভিএল দুই ক্ষেত্রে প্রয়োগ না করে ডিরেক্ট একটা সূত্র বলে দিই, যে একটা পথে আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করি, আমরা যে পয়েন্ট থেকে স্টার্ট করব ওই পয়েন্টের বিভব দিয়ে শুরু করব। ওকে, খেয়াল করবা। যদিও বইয়ে এই জিনিসটা ক্লিয়ার করে বলা নাই, বইয়ে এই জিনিসটা একদমই ক্লিয়ার করে বলা নাই যে কেভিএল শুধুমাত্র লুপের ক্ষেত্রে না, লুপ ছাড়া অন্য যে কোনো পাথে অ্যাপ্লাই করা যায়। এখন বলো, একটা পাথের সাথে একটা লুপের পার্থক্যটা কোন জায়গায়? পাথের সাথে লুপের পার্থক্যটা হচ্ছে, পাথ বলতে আমি বুঝাচ্ছি একটা পথ, ওকে, পাথের বাংলা পথই। আচ্ছা, আর লুপ বলতে কি বোঝায়? লুপ বলতে বোঝায় আবদ্ধ পথ, অর্থাৎ এটা এক ধরনের বিশেষ ধরনের পথ, যেখানে আমরা যে পয়েন্ট থেকে স্টার্ট করি সেই পয়েন্টেই ফেরত চলে আসি। অর্থাৎ আমি যদি এ থেকে স্টার্ট করি, আমি দুনিয়া ঘুরে বি সি ডি হয়ে ফাইনালি এতেই আসবো, কিন্তু পথ হওয়ার জন্য তার ওই পয়েন্টে ফেরত আসা জরুরি না, সে আসতে পারে নাও আসতে পারে। এখানে কিন্তু এ থেকে এটা একটা পাথ, এবং এট দ্য সেম টাইম এটা একটা লুপ, কারণ এটা যেখান থেকে স্টার্ট করেছে সেখানে ফেরত আসছে। বাট আমি যদি এ থেকে বি থেকে সি থেকে ডি হয়ে ইতে পৌঁছাই, ইটস নট এ লুপ, ইটস এ পাথ। সিম্পলি এটা হচ্ছে পাথ।
কিরশফের প্রথম দ্বিতীয় সূত্র শুধুমাত্র লুপের জন্য প্রযোজ্য না, যদিও বইয়ে জিনিসটাকে এইভাবেই সাজানো হয়েছে যে মনে হয় যে কিরশফের সেকেন্ড ল শুধুমাত্র লুপের জন্যই খাটে। আসলে সেটা সত্য না। কিরশফের সেকেন্ড ল লুপের জন্য খাটে এবং পাথের জন্য খাটে। কাহিনী হচ্ছে কিরশফের লটা পাথের জন্যই তো খাটবে, এবং পাথের একটা বিশেষ সেট হচ্ছে লুপ। তাহলে পাথের জন্য যা খাটে সেটাতে বিশেষ শর্ত অ্যাপ্লাই করে দিলে সেটাই তো লুপের জন্য হয়ে যায়, তাই না? এই হচ্ছে কাহিনী। এখন আমরা পাথের জন্য হিসাব করি কিভাবে কি হয়। আমি দেখাবো লুপের ক্ষেত্রে কিভাবে ওটা অটোমেটিক্যালি হয়ে যায়, আমরা এমনিই বুঝে যাবো এটা। মনে করে আমি বললাম একটা ব্যাটারি এখানে আছে। আচ্ছা, একটু সুন্দর করে আঁকি। এখানে একটা আছে, এখানে একটা রোদ আছে, দুইটা রোদ দিয়ে দিলাম এখানে। ওকে, আচ্ছা, তো মনে করে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে মনে করো আমাদের বি পয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের মনে করো সি পয়েন্ট। মাথায় রাখবে একটা জিনিস, সি পয়েন্ট থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত কিন্তু পুরো সি পয়েন্টে আমরা বলতে পারি। কেন? কারণ এই জায়গাতে কোনো বাধা নাই। ওকে, আচ্ছা, তো এখন আমি যদি কিরশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করি, কিরশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করা মানে হচ্ছে তুমি জাস্ট যে পয়েন্ট থেকে স্টার্ট করবা ওই পয়েন্টের ভোল্টেজ লিখতে থাকবা, ওই পয়েন্টের ভোল্টেজ দিয়ে শুরু করবা। তুমি যে পয়েন্ট থেকে স্টার্ট করবা সেই পয়েন্টের ভোল্টেজ দিয়ে শুরু করবা। আমি এটা লিখে দিই বাংলায়, যে পয়েন্ট থেকে স্টার্ট করব তার ভোল্টেজ দিয়ে শুরু করব। তাহলে খেয়াল করো, আমার যদি এটা ভি ভোল্টেজের একটা ব্যাটারি হয়, তাহলে এ পয়েন্টের বিভব কত হবে বলো তো? ভি হবে। অথবা আমি এভাবে বলতে পারি, এটাকে যদি আমি এ পয়েন্ট বলি, এটাকে এ পয়েন্ট বললাম, তাহলে এ পয়েন্টের বিভবকে আমি বললাম ভি এ। আমি মনে করো এ থেকে সি পর্যন্ত একটা পাথ ফলো করব। আমার যে পাথটা সেটা হচ্ছে এ থেকে সি। তো এ থেকে সিতে আমি কিভাবে যাব? এ থেকে বিতে, দেন বি থেকে সিতে, এভাবে আমি যেতে হবে। আচ্ছা, তাহলে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে এ থেকে বি, দেন বি থেকে সি, এই পর্যন্তই আমাদের কিন্তু কাজ। আমি এ থেকে সিতে যাব। বলো তো এটা কি কোনো লুপ কিনা? ডেফিনেটলি লুপ না। আমি যদি আবার সি থেকে আবার এতে চলে আসতাম, তাইলে আমরা ওইটাকে লুপ বলতাম, কিন্তু এখানে আমরা লুপ বলি নাই, অথবা আমরা লুপ বানাইও নাই। এটা সিম্পলি জাস্ট একটা পাথ। ওকে, আমি কি বলছিলাম? যে পয়েন্ট থেকে স্টার্ট করব তার ভোল্টেজ দিয়ে শুরু করব। আচ্ছা, তার ভোল্টেজ দিয়ে শুরু করে দিলাম, তাহলে এ পয়েন্টের ভোল্টেজ বললাম আমি ভিএ। ওকে, এখন দেখো এই জায়গাটাতে যে রোধ আছে, এবং আমি ইচ্ছা করে এটা করছি যে আমাদের এখানে সার্কিটটা কিন্তু সিরিজ সার্কিট, এখানে কিন্তু একটা কারেন্টই প্রবাহিত হবে। অর্থাৎ আমি যদি বলি সার্কিটের মধ্যে কারেন্ট হচ্ছে আই, এই আইটাই কিন্তু এদিক দিয়েও যাবে, এদিক দিয়েও যাবে, মানে পুরো সার্কিটটাতেই আমাদের কারেন্টটা হচ্ছে আই। হিসাবে সুবিধার্থে এটাই রেখে দিলাম। তাহলে এখন বলো, এই রোধের পরিমাণ যদি R1 হয়, এই রোধের পরিমাণ যদি R2 হয়, বলো তো R1 রোধ কি পরিমাণ ভোল্টেজ ড্রপ নিবে, অথবা কি পরিমাণ ভোল্টেজ খাবে বলো তো? R1 রোধ IR1 পরিমাণ ভোল্টেজ সে খাবে। এখন বলো, তুমি যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছাবা, তুমি কি ভোল্টেজ কমতে দেখবা নাকি বাড়তে দেখবা? এটা একটু আমাকে বলতে। কমতে দেখবো ভাই। কমতে দেখবো। কেন কমতে দেখবো? কারণ খেয়াল করো, আমরা একটা জিনিস লিখছিলাম একদম শুরুর দিকে, যে কারেন্ট সবসময় বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়, তাই না? এই যে দেখো, এই জায়গাটা একটু খেয়াল করবা, কারেন্ট সবসময় বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়, এটা আমাদের মাথায় রাখা লাগবে। তাহলে খেয়াল করো, আমি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছি, এই ক্ষেত্রে আমি কিন্তু তড়িৎ প্রবাহের দিকেই অতিক্রম করছি। যেহেতু আমি তড়িৎ প্রবাহের দিকে অতিক্রম করছি, তড়িৎ প্রবাহ হয় কিভাবে? বেশি বিভব থেকে কম বিভবে। তার মানে ডেফিনেটলি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের বিভব কম, তার মানে কি আমাদের এখানে ভোল্টেজ যে যাবে এটা কিন্তু মাইনাস হবে। আমি যদি বেড়ে যাওয়াকে পজিটিভ বলি, আমি কমে যাওয়াকে ডেফিনেটলি নেগেটিভ বলবো। তাহলে এ পয়েন্টে যে ভোল্টেজ, তার থেকে ভোল্টেজ কতটুকু কমে যাবে? IR1 পরিমাণ কমে যাবে। কমে যাওয়াকে আমি নেগেটিভ বলবো ডেফিনেটলি। এ পয়েন্টে তো একটা ভোল্টেজ ছিল, তার থেকে যখন আমরা বি পয়েন্টে আসছি তখন কিছু পরিমাণ ভোল্টেজ খেয়ে ফেলছে কে? R1, এবং সেটা কমে গেল ডেফিনেটলি। তাহলে এ পয়েন্ট থেকে, এ পয়েন্টে ভোল্টেজ ছিল এ, তার থেকে কমে গেল কতটুকু? IR1 পরিমাণ ভোল্টেজ কমে গেল। অর্থাৎ বি পয়েন্টের ভোল্টেজ হচ্ছে IR1। ঠিক আছে, মানে VA মাইনাস IR1 আর কি, এটা হচ্ছে হিসাব। আচ্ছা, এখন পরবর্তীতে আমরা যখন বি থেকে সিতে আসবো, এই যে এইভাবে যখন আমি R2 রোধকে অতিক্রম করব, তখন কি ভোল্টেজ কমবে নাকি ভোল্টেজ বাড়বে বলো তো? তখন কি আরো ভোল্টেজ কি হবে? কমবে। আবার কমবে। কেন? কারণ এখানেও কিন্তু আমরা একই কাজ করছি। আমি রোধ থেকে অতিক্রম করছি কিভাবে? তড়িৎ প্রবাহের দিকে। তড়িৎ প্রবাহের দিকে অতিক্রম করা মানে কি? বি থেকে সিতে কারেন্ট যাচ্ছে, মানে হচ্ছে বি থেকে সিতে ভোল্টেজ কম।
ওকে, তাহলে ভোল্টেজটা কি পরিমাণ কমবে এখানে? এখানে ভোল্টেজ কমবে IR2, আর যেহেতু কমছে এটাকে আমরা নেগেটিভ বলবো। এখানেও কমছিল, সেটাকে আমরা নেগেটিভ বললাম। তাহলে এখানে ভোল্টেজ আরেকবার কমে গেল, -IR2। এখন একটা জিনিস খেয়াল করো, যখনই আমি বি থেকে R2 রোধকে অতিক্রম করে এই জায়গাটাতে চলে আসছি, সাথে সাথে আমি কোন পয়েন্টে চলে আসছি বলতো? সি পয়েন্টে। সি পয়েন্ট। এখন একটু ভালো করে খেয়াল করো, এ পয়েন্টের বিভব আমি বললাম VA, তাই তো? এ পয়েন্টের বিভব আমি বললাম VA। VA থেকে IR1 পরিমাণ ভোল্টেজ কমে গেল, আমি পেয়ে গেলাম বি পয়েন্টের ভোল্টেজ। কারণ এ পয়েন্টের বিভব ছিল VA, সেখান থেকে যদি IR1 পরিমাণ কমে যায়, আমি কার ভোল্টেজ পাচ্ছি? বি পয়েন্টের ভোল্টেজ। তার থেকে আরো IR2 পরিমাণ কমে গেল, তাহলে আমি এখন কোন পয়েন্টের ভোল্টেজ পাচ্ছি আমার সামনে? সি পয়েন্টের ভোল্টেজ, তাই না? এখানে আমি লিখবো ইজ ইকুয়াল টু VC। ডান, কাহিনী এখানেই শেষ। এটা হচ্ছে একটা পাতের ক্ষেত্রে আমরা কিরশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করলাম। কিরশফের সেকেন্ড ল মানে কিন্তু আর কিছুই না, তুমি ভোল্টেজ বসাতে বসাতে যাবা, ভোল্টেজ কমে গেলে ওইটাকে পজিটিভ করে দিবা, ভোল্টেজ যদি বেড়ে যায় ওইটাকে কমে গেলে নেগেটিভ করবা, বেড়ে গেলে পজিটিভ করবা, আর যে পয়েন্টে গিয়ে পৌঁছায় গেছো সেই পয়েন্টের ভোল্টেজটা লিখে দিবা। এটা তো স্বাভাবিক না? যে এ পয়েন্টের ভোল্টেজ ছিল, মনে করো, আমি তোমাদের হিসাবটা বুঝাই দিই এইভাবে। মনে করো এ পয়েন্টের ভোল্টেজ ছিল 500 ভোল্ট, তাই তো? মনে করো এখানে কমে গেল 260 ভোল্ট, ভোল্টেজ কমে গেল, তাই তো? তারপরে এখানে মনে করো কমে গেল আরো 240 ভোল্ট। তাহলে এই যে 500 ভোল্ট থেকে 260 ভোল্ট কমে আমি যে পয়েন্টটাতে আসছি সেটা কার ভোল্টেজ? বি পয়েন্টের ভোল্টেজ। অর্থাৎ 500 থেকে 260 বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে বি পয়েন্টের ভোল্টেজ। এখান থেকে আরো 240 মাইনাস হয়ে গেল, আমি কার ভোল্টেজ পাচ্ছি? সি পয়েন্টের ভোল্টেজ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, ভাইয়া, এই হচ্ছে। হ্যাঁ ভাই বলো। ভোল্টেজ বাড়ে এরকম কোন এক্সাম্পল দেখাবে? ভোল্টেজ বাড়ে এরকম কোন এক্সাম্পল? ভোল্টেজ হ্যাঁ অবশ্যই দেখাবো। আমি যদি উল্টা দিক থেকে আসতাম তাহলে কি হতো? ও আচ্ছা, আমি যদি উল্টা দিক থেকে আসতাম, ওই যে আমি আচ্ছা, 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 একটু আগে এই রেশন দেখাইছি না, এটাই হচ্ছে কাহিনীটা। আমি যদি পার্সপেক্টিভের উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি সি পয়েন্ট থেকে আসতে থাকতাম, তখন আমি দেখতাম কি যাওয়ার পথে 240 থেকে 0 থেকে হয়ে যেত 240, 240 থেকে 260 বেড়ে হয়ে যেত এখানে আরো 500। বোঝা গেছে? জি ভাইয়া, আচ্ছা, কাহিনী আসলে তখন VA বাইর হয়ে যেত। তখন VA বের হয়ে যেত। আচ্ছা, এখন এই হচ্ছে সিচুয়েশনটা। তাহলে এখানে সুন্দর মতো মানটান বসাতে পারি, কোনো সমস্যা নেই, ফাইন। এখন খেয়াল করো, ধরো এখানে আমার একটা রোধ আছে, আমি জাস্ট হিসাবে সুবিধার্থে এখানে একটা রোধ দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে সি পয়েন্টের বিভব যাতে 0 না হয়, এখানে একটা রোধ আছে, এটা হচ্ছে R3 রোধ। তাহলে ডেফিনেটলি সি পয়েন্টের বিভব আমাদের 0 না। যদি আমার এখানে এই রোধটা না থাকতো, সি পয়েন্টের বিভব 0 হয়ে যেত, কারণ ব্যাটারির 0 প্রান্তের সাথে সি যুক্ত ছিল। এখন আমি এটা সিস্টেম করলাম যাতে সি পয়েন্টের বিভব 0 না হয়। এখন একটা জিনিস খেয়াল করো, সো সি পয়েন্ট যদি হয়, এটা হচ্ছে আমার অন্য একটা পয়েন্ট বা ফোর্থ পয়েন্ট, ডি পয়েন্ট। আচ্ছা, কোনো সমস্যা নেই। ডি পয়েন্টটা কিন্তু ব্যাটারির 0 প্রান্তের সাথে যুক্ত, অর্থাৎ এইখানে যদি 0 হয়, ডি পয়েন্টের বিভবটাও 0। এখন খেয়াল করো, আমি যদি এ পয়েন্ট থেকে স্টার্ট করে আবার এ পয়েন্টে চলে আসতাম, তাইলে কি আমি এই VC এর জায়গায় VA লিখতাম না? জি ভাইয়া, জি আচ্ছা, ফাইনালি আমি কিন্তু ওইটা লিখতাম। আমি যদি এ পয়েন্ট থেকে স্টার্ট করে এ পয়েন্টে চলে আসতাম, আমি যেখানে রিচ করি সেই পয়েন্টের বিভবটা কিন্তু লিখে দিয়েছিলাম। আমি সি পয়েন্টে শেষ করে দিছি আমাদের পথ, আমি VC লিখে দিছি। আমি যদি এ পয়েন্টে এসে শেষ করতাম, আমি লিখতাম VA। এখন মজার জিনিস খেয়াল করো, আমার কিন্তু দুই সাইড থেকে VA কাটা যেত তখন। VCর কথা এখন ভুলে যাও, VCর কথা এখন ভুলে যাও। এখন খেয়াল করো, একটু দাও। ওকে, এখন দেখো, সেক্ষেত্রে এই যে দেখো কি আসতো, -IR1 -IR2 সমান কি আসতো? 0 আসতো। এখানে একটা কাহিনী মেবি আমার করা উচিত ছিল, একটু ওয়েট করো। তখন আমি কি করতাম, তখন আমি সিচুয়েশন তোমাদেরকে দেখাই দিই, একটু ওয়েট করো, আমি পুরো জিনিসটাই তোমার দেখাই দিচ্ছি। এই যে আমি R3 একটা রোধ নিয়ে আসলাম, সেক্ষেত্রে কি হতো খেয়াল করো, একটু ওয়েট করো। এ থেকে বি থেকে, তখন আমি যাব সি থেকে ডিতে যাব, ডি হয়ে ফাইনালি আমি এতে চলে আসবো। আচ্ছা ওকে, এখন এটা আমরা ফলো করি। আমি এ থেকে স্টার্ট করলাম, আবার এতেই চলে আসলাম। ওকে, এই হচ্ছে আমাদের কাহিনী। এ থেকে স্টার্ট করি, আমি লিখলাম প্রথমে VA, মাইনাস আগের মতো লিখে ফেলি IR1 -IR2, এবং যথারীতি এখানে IR3 পরিমাণ বাদ যাবে। এই পয়েন্টে আসার পরে IR3 পরিমাণ বাদ যাবে, IR3 মাইনাস হবে, তাহলে -IR3। ওকে, তো খেয়াল করো, এখন কিন্তু আমার
এই যে মাইনাস আই আর থ্রি দিলাম, এর ফলে কিন্তু আমি ডি পয়েন্টে আসছি, তাই তো? আমি মাইনাস আই আর থ্রি করার পরে আমি ডি পয়েন্টে আসছি, আমার কিন্তু এ পয়েন্টে আসা লাগবে। কিন্তু খেয়াল করো, আমি যখন ডি পয়েন্ট থেকে এই ব্যাটারিটা ডিঙিয়ে এ পয়েন্টে আসলাম, তখন আমার ভোল্টেজটা কি পরিমাণ বেড়ে বেড়ে গেল বলো তো? ভোল্টেজ কি বাড়বে না? ভি পরিমাণ বাড়বে। কারণ খেয়াল করো, এখানে আমার 0 ছিল আর এখানে আমাদের ভি ভোল্টেজ। অর্থাৎ তুমি যখনই একটা ব্যাটারির ছোট প্রান্ত থেকে বড় প্রান্তে যাবে, তুমি ডেফিনেটলি একটা ভোল্টেজের গেইন দেখতে পাবা। তোমার চোখের সামনে তো হচ্ছে, তুমি এখানে দেখতেছো 0, এখানে আসার পরে দেখবা ভি হয়ে গেছে, তাই তুমি বলবে এখানে প্লাস ভি সমান। আমি কিন্তু ফাইনালি এ পয়েন্টে চলে আসছি না, এ পয়েন্টে যেহেতু আমি ফাইনালি চলে আসছি, আমি এখানে লিখবো ভি এ। ওকে, এখন খেয়াল করো, আমি যে পয়েন্ট থেকে স্টার্ট করছিলাম ওই পয়েন্টে চলে আসছি, উভয় পক্ষে আমার ভি এ কাটা যাচ্ছে। এখন একটু ভালো করে তাকিয়ে দেখো, এই যে জিনিসগুলো আমি লিখলাম, এই সবগুলোর যোগফল কত আসলো? মাইনাস আই আর ওয়ান মাইনাস আই আর টু মাইনাস আই আর থ্রি প্লাস ভি ইজ ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের বইয়ে লেখা লুপের জন্য কেভিএল। কেভিএল কি বলা থাকে সূত্রটা? আমি যখন লুপ ভ্রমণ করি, সকল ভোল্টেজ বৃদ্ধি এবং সকল ভোল্টেজ হ্রাসের যোগফল কত হয়? 0 হয়। অথবা অন্যভাবে বলি, সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি 0 হয়। আমি যখন একটা লুপ ভ্রমণ করি, সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি 0 হবে। এটা তো স্বাভাবিক, আমি যে পয়েন্ট থেকে স্টার্ট করছি ওই পয়েন্টে যদি ফেরত চলে আসি, ডেফিনেটলি সবগুলোর যোগফল 0ই হবে। এটা কমন সেন্সের ব্যাপার। বোঝা গেছে তো ব্যাপারটা নাকি? জি ভাই। আচ্ছা, আরো এক্সাম্পল দিব, এক্সাম্পল দিতে দিতে তোমরা বুঝে যাবে আশা করি। তাহলে আমাদের সূত্র কিন্তু একটাই, সূত্র কিন্তু শুধুমাত্র লুপের জন্য না। লুপের জন্য যে সূত্রটা, সেটা হচ্ছে পথের জন্য যে সূত্র, সেটারই একটা স্পেশাল কেস হচ্ছে লুপের জন্য। পথের জন্য যেটা হয় সেটা হচ্ছে আমি যে কোনো জায়গায় স্টপ দিতে পারি। এ থেকে সি থেকে ডি হয়ে আমি ডিতে আটকে গেলাম, এ থেকে বি থেকে সি হয়ে দেন ডিতে আটকে গেলাম। কিন্তু যখনই আমি আবার এতে চলে আসবো, দেন এই টার্নস ইনটু এ লুপ। আর যখনই লুপ হয়ে যায়, উভয় পক্ষে কিন্তু ভি এ কাটা যায়। যে পয়েন্ট থেকে স্টার্ট করছি ওই পয়েন্টের বিভব, আর শেষ করছি তো ওই পয়েন্টেই, তো দুই সাইডে কাটা যাবেই ডেফিনেটলি। তখন এটা লুপের জন্য আলাদা সূত্র হয়ে যায়। কিন্তু এটা মাথায় রাখবা, কেভিএলটা শুধুমাত্র লুপের জন্য না, এটা কিন্তু মেইনলি পাথের জন্য। যে কোনো পথের জন্য তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। যখন ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম হয়ে যায়, দেন ওইটাকে লুপ বলা হয়, আর কিছু না। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা সার্কিট দেই, ওইটাতে আমরা কেভিএল অ্যাপ্লাই করব, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে ব্যাপারটা। আচ্ছা, এই যে এই হচ্ছে আমাদের সার্কিট। ওকে, মনে করি এটা হচ্ছে ব্যাটারি V1 এবং এটা হচ্ছে একটা ব্যাটারি মনে করে V2। ওকে, এটা হচ্ছে মনে করো R1 রোধ, এটা হচ্ছে R2 রোধ এবং এটা হচ্ছে R3 রোধ। আমরা ধরে নিলাম যে আমাদের V1 এর ভোল্টেজের পরিমাণ V2 এর ভোল্টেজের চেয়ে বেশি। তো এটা যদি হয়ে থাকে, তাহলে আমাদের প্রবাহটা কিভাবে হবে খেয়াল করো। প্রবাহটা হবে এইভাবে, এরকম একটা প্রবাহ আমরা পাবো। এখানে এসে কারেন্ট ডিভাইড হবে, এটা কারেন্ট এদিকে যাবে আর একটা কারেন্ট এদিকে যাবে, গিয়ে ফাইনালি আবার এদিকে পুরোটা চলে আসবে। আমি কারেন্টগুলো বসাই দিই, এটা হচ্ছে একটা প্রথম কাজ, আমাদের কারেন্ট বসাই দিতে হয়। তাহলে মনে করি এটা হচ্ছে আমাদের I1 কারেন্ট। I1 কারেন্টটা এখানে এসে দুই ভাগে ভাগ হলো, একটা হচ্ছে I2 এবং একটা হচ্ছে I3। এই পয়েন্টটাতে এসে আমি পয়েন্টের নামটা একটু দিয়ে দিই সুন্দর করে। এটা হচ্ছে মনে করো এটাকে বললাম আমি এ পয়েন্ট, এটাকে বললাম এ পয়েন্ট, এটাকে বললাম বি পয়েন্ট, আর এটাকে বললাম আমরা সি পয়েন্ট। ওকে, সি পয়েন্ট বললাম আমরা এটাকে। তো বি পয়েন্টে এসে কারেন্ট দুই ভাগে ভাগ হলো, একটা হচ্ছে I2 এবং একটা হচ্ছে I3। সো সি পয়েন্টে এসে I3 এদিকে চলে আসবে, কারণ তার টার্গেট তো হচ্ছে নেগেটিভ ভোল্টেজে পৌঁছানো, বা সরি গ্রাউন্ডে পৌঁছানো। আর I2 যেটা, সেটাও কিন্তু এদিকে এসে আবার I3 এর সাথে মিলিত হয়ে যাবে। সো মিলিত হয়ে আবার আমরা I1 এ পেয়ে যাচ্ছি। কারেন্ট বসানো আমাদের শেষ, এটা আমরা নিজেরা বসাই দিব। এখন আমরা লুপ অ্যাপ্লাই করব, লুপ ফলো করবো, আর কিছু না। সো লুপটা তোমার একান্তই ব্যক্তিগত, তুমি লুপটাকে ক্লকওয়াইজ দাও নাকি অ্যান্টি ক্লকওয়াইজ দাও সেটা তোমার ব্যাপার। বাট আমি প্রেফার করি কারেন্ট যেভাবে থাকে সেভাবে লুপ দেওয়াটা ইজি, তাইলে একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে মাথার মধ্যে প্যাটার্ন থাকাটা কিন্তু জরুরি। এই যে এখানে তড়িৎ প্রবাহ অনুযায়ী আমি লুপটা দিয়ে দিলাম, আমার দুইটাই এখানে ক্লকওয়াইজ। এটা তোমার ইচ্ছা, তুমি ক্লকওয়াইজ দিবা নাকি অ্যান্টি ক্লকওয়াইজ দিবা। যেরকমটা আমরা ওই ইলাস্ট্রেশন দেখাইছিলাম, যে যখন মাহদি আসছিল তখন সে একভাবে দেখবে, যখন বাদন আসছিল সে অন্যভাবে দেখবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহের দিকে যদি অতিক্রম করতে থাকে আমি রোধকে, সেক্ষেত্রে আমি দেখবো বিভব আস্তে আস্তে কমে যাচ্ছে। আর তড়িৎ প্রবাহের বিপরীত দিকে কমে যাওয়া মানে কি, তুমি দেখবে আস্তে আস্তে রোধ বেড়ে যাচ্ছে। জিনিসটা অনেকটা এরকম যে স্রোতের বিপরীতে যাওয়া অথবা স্রোতের অনুকূলে যাওয়া। স্রোতের অনুকূলে গেলে কিন্তু আমি আস্তে আস্তে দেখতে পাবো আমাদের হাইটটা কমছে, কারণ স্রোত কিন্তু উঁচা থেকে নিচের দিকে যায়, বা নর্মালি এরকম যে জিনিসটা হয়। বা তুমি যদি স্রোতের প্রতিকূলে যাও, সেক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাবে আস্তে আস্তে বাধা বাড়ছে। ওকে, আমি লুপ 1 এর ক্ষেত্রে চিন্তা করি। লুপ 1 বলতে আসলে কি বোঝাচ্ছি,
এ থেকে শুরু করে বি সি হয়ে আবার এতে চলে আসা। তাহলে লুপ 1 হচ্ছে আমাদের, খেয়াল করবে এখানে লুপ 1 হচ্ছে আমাদের এ বি সি এ থেকে বি থেকে সি হয়ে আবার এতে চলে আসতাম। তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখা লাগবে। লুপ থেকে যখন আমরা শুরু করব তখন এটা একান্তই তোমার ব্যক্তিগত, তুমি কিভাবে এটা মনে রাখবা। আমি যদি পাথের মতো করে এটাকে ফলো করাতে চাই, আমি শুরু করব কোন পয়েন্ট থেকে বলো? আমি শুরু করব কিন্তু এ পয়েন্ট থেকে, তাই তো? আমি এ পয়েন্ট থেকে শুরু করতে চাই, তো আমি এ পয়েন্টে বিভব দিয়ে দিলাম VA। এখন বলো, যখন আমি এইদিকে ক্রস করব R1 রুটটাকে, আমার ভোল্টেজ কি কমে যাবে নাকি বেড়ে যাবে? কমবে ভাইয়া। কমে কমবে। যাবে। কতটুকু কমবে? I1 R1 পরিমাণ কমবে, তাই তো? I1 R1 পরিমাণ কমবে। তারপর যখন আমি এইটাকে অতিক্রম করব, আমার আরেকবার কমবে। কতটুকু কমবে? I3 R3 পরিমাণ কমবে। ওকে, তারপর কিন্তু আমি সি পয়েন্টে চলে আসলাম। কিন্তু যখনই আমি সি পয়েন্ট থেকে আবার এতে চলে আসলাম, যেহেতু এখানে ব্যাটারিকে ক্রস করছি, ব্যাটারির 0 পয়েন্ট থেকে এ পয়েন্টে চলে আসছি, আমাদের ভোল্টেজ কতটুকু বেড়ে যাবে? V1 পরিমাণ বেড়ে যাবে, তাই তো? ইজ ইকুয়াল টু কি? এই ব্যাটারিকে অতিক্রম করার ফলেই কিন্তু আমি আবার এ পয়েন্টে চলে আসছি, তাই না? তাই আমি এখানে লিখে দিব VA। তাহলে খেয়াল করো, VA কাটা। এবং এই যে কাটা যায়, লুপের ক্ষেত্রে কিন্তু সবসময় কাটা যাবে, কারণ তুমি যে পয়েন্ট থেকে স্টার্ট করছো সেই পয়েন্টে কিন্তু ফেরত আসবা এট দ্য এন্ড। তাহলে এটা তুমি আগে থেকেই যদি জেনে থাকো বা আগে থেকেই তোমার যদি মাথায় থাকে, তুমি এই VA এই জিনিসটাকে ইগনোর করলেই চলে। বইয়ে সেটাই করছে। আমি জাস্ট তোমাকে পাথের হিসাব থেকে এটা দিয়ে দিলাম। এখন দেখো আমি কি করছি আসলে, মাইনাস I1 R1 মাইনাস I3 R3 প্লাস V1 সমান 0। এইটাই কিন্তু হচ্ছে তোমার সেই ভোল্টেজের হ্রাস এবং এটাই হচ্ছে তোমার সেই ভোল্টেজের বৃদ্ধি। তুমি যখন লুপের ক্ষেত্রে KVL অ্যাপ্লাই করবা, তখন তুমি শুধুমাত্র ভোল্টেজের বৃদ্ধি এবং ভোল্টেজের হ্রাস ওইগুলো লিখতে থাকবা। কোনো একটা পার্টিকুলার পয়েন্টের বিভব তোমার লেখার দরকার পড়ে না, কারণ সেক্ষেত্রে তুমি যে পয়েন্ট থেকে স্টার্ট করছো ওই পয়েন্টের বিভব আর যে পয়েন্টে শেষ করবা সেই পয়েন্টের বিভব তো সেম হবে, বিকজ দে আর দ্য সেম পয়েন্টস। ঠিক আছে? এই জন্য তুমি আগে থেকেই বুদ্ধি করে VA আগে থেকেই মাইনাস করে বাদ দিয়ে দাও তোমার হিসাব থেকে, মাথা থেকে। তুমি কি করবা? তুমি জাস্ট চলার পথে ভোল্টেজের বৃদ্ধি আর ভোল্টেজের হ্রাস হিসাব করবে। এই যে প্রথম দুইটা হচ্ছে হ্রাস, আর পরে যখন এখানে আসছি সেখানে বিভব বেড়ে গেছে। এই হচ্ছে আমাদের লুপ 1 এর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করলাম। এখন আমরা লুপ 2 এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি। লুপ 2টা শুরু করব কোন পয়েন্ট থেকে? বি পয়েন্ট থেকে শুরু করি। তাহলে আমাদের লুপ 2 হবে বি, একটা নাম দেওয়া দরকার ছিল আমার এখানে। কি দেয়া যায় নামটা? দেওয়ার দরকার নেই, দেখার চিত্র দেখে বুঝে যাও যে লুপ কোনটা। এই যে বি থেকে এই ব্যাটারি, তারপরে আবার সি থেকে আবার বিতে চলে আসবো, আর কিছু না। আচ্ছা, নাম দিয়ে দিই, গরিব ছেলেটাকে একটা নাম দিয়ে দিই। তার নাম দেয়া হয় নাই, এটাকে দিয়ে দিলাম ডি পয়েন্ট। তাহলে আমরা লুপটা কি হবে আমাদের? বি ডি সি বি, বি থেকে ডি থেকে সি হয় আবার বিতে চলে আসবো। আমি যদি বি থেকে স্টার্ট করি, এখন কিন্তু আমরা বুদ্ধি করে বি পয়েন্টের বিভব আর লিখবো না, কারণ এট দ্য এন্ড আমরা বিতেই পৌঁছাবো। তখন দুই পাশের বিবি কাটা যাবে, ভিবি কাটা যাবে, ওইটা না লিখি আমরা ভোল্টেজের বৃদ্ধি বা ভোল্টেজের হ্রাস নিয়েই কাজ করি। দেখো প্রথমেই এই জায়গাটাতে ভোল্টেজের বৃদ্ধি হচ্ছে নাকি হ্রাস হচ্ছে? যেহেতু আমি তড়িৎ প্রবাহের দিকে রোধ থেকে অতিক্রম করছি, মাথায় রাখবা আমি তড়িৎ প্রবাহ কোন দিকে তার উপর কিন্তু ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে কার উপর? আমি কিভাবে তাকে অতিক্রম করছি। আমি যেহেতু তড়িৎ প্রবাহের দিকে অতিক্রম করছি, সেজন্য বেশি বিভব থেকে কম বিভবে যাচ্ছে, সেজন্য ভোল্টেজ কমে যাচ্ছে। আমি যদি উল্টা ক্রস করতাম এইদিকে তাকে, আমার যদি লুপটা থাকতো এইভাবে, তখন কিন্তু আমি বলতাম ভোল্টেজ বেড়ে গেছে, কারণ আমি এখন তড়িৎ প্রবাহের বিপরীত দিকে রোধটাকে অতিক্রম করছি। আচ্ছা, তা আমরা তো এখন তড়িৎ প্রবাহের দিকেই অতিক্রম করছি, সেক্ষেত্রে এটা হবে প্লাস I2 R2। তারপর খেয়াল করো, যখন আমি ডি থেকে সিতে আসবো, এই যে ব্যাটারিটিকে যখন অতিক্রম করবো, তখন ভোল্টেজ বেড়ে যাবে নাকি কমে যাবে? বৃদ্ধি পাবে ভাইয়া। হ্রাস পাবে ভাইয়া। ব্যাটারির ক্ষেত্রে কিন্তু কমবে। রোধের হিসাব না, ব্যাটারির ক্ষেত্রে হিসাবটা কিন্তু ব্যাটারির বড় প্রান্ত থেকে তুমি ছোট প্রান্তে আসছো, আর কিছু না। বুঝতে পারছো? ওইটা কিন্তু রোধের ক্ষেত্রে ছিল। হিসাব কি বুঝছো? আমরা যে ইলাস্ট্রেশন নিয়েছিলাম, রোধ ভোল্টেজ খায়, ওখানে কিন্তু রোধের জন্য, ব্যাটারির জন্য না। ব্যাটারি তো ইটসেলফ একটা ভোল্টেজ সোর্স, তার এই প্রান্তের বিভব সবসময় তার এই প্রান্তের বিভবের চেয়ে বেশিই হবে। কাহিনী বুঝছো? জি ভাইয়া ক্লিয়ার। তার বড় ডান্ডার বিভব সবসময় তার ছোট ডান্ডার চেয়ে বেশিই থাকবে। তাহলে তুমি বড় ডান্ডার চেয়ে ছোট ডান্ডার দিকে আসছো, তাহলে ভোল্টেজ অবশ্যই কতটুকু কমবে? V2 পরিমাণ কমে যাবে। তাহলে তুমি লিখবে এখানে প্লাস I2 R2 মাইনাস V2। তারপর খেয়াল করো, তুমি সি পয়েন্টে চলে আসছো। তুমি যখন সি পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে এদিকে, তখন কি হবে ভোল্টেজের বলো তো? বৃদ্ধি না হ্রাস? এখন বৃদ্ধি পাবে, কারণ এখন খেয়াল করো, তুমি সি থেকে যখন তুমি বিতে যাচ্ছ, তুমি তড়িৎ প্রবাহের বিপরীত দিকে রোধ থেকে অতিক্রম করছো, অর্থাৎ
তড়িৎ প্রবাহ যেহেতু হয় বেশি বিভব থেকে কম বিভবের দিকে, আর তুমি যাচ্ছ তড়িৎ প্রবাহের উল্টা, তাহলে তুমি নিশ্চয়ই বেশি বিভবের দিকে যাচ্ছ, অর্থাৎ এখানে ভোল্টেজটা কতটুকু বাড়ছে, I3 R3 পরিমাণ বাড়ছে। ওকে, শেষ বি পয়েন্টে চলে আসছে, আনসার 0 দিয়ে দাও। আর যদি পাঁচের ক্ষেত্রে বলতাম তখন আমি ভিবি দিয়ে শুরু করতাম, এখানেও ভিবি আসতো, তুমি এমনি কেটে দিতা, এখানে এমনি 0 আসতো, সেটা আমরা আগেই করে ফেললাম। ওকে, আমি বলবো এখানে I2 R2 মাইনাস V2 প্লাস I3 R3 সমান 0। এটা হচ্ছে কেভিএল এর প্রয়োগ ফর লুপ। লুপের ক্ষেত্রে কেভিএল এর প্রয়োগ, লুপ 1 এর ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, লুপ 2 এর ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম। এখন আমি যদি তোমাকে বলি যে কেসিএল অ্যাপ্লাই করো, কেভিএল তে অ্যাপ্লাই করলাম, বি পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো, এটা তো সোজা। এটা কেসিএল না জানার আগ পর্যন্ত আমরা পারতাম, কিন্তু 9-10 থেকেই আমরা কেসিএল পারি। দেখো বি পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, বি পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, ইনকামিং কারেন্ট হচ্ছে I1 আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে I2 এবং I3 সমান সমান এরা। আশা করি সিচুয়েশনটা বোঝাতে পেরেছি তোমাদেরকে, নাকি? জি ভাইয়া বুঝছি। ওকে, ভেরি গুড। এই ছিল আমাদের কিরশফস কারেন্ট ল এবং কিরশফস ভোল্টেজ ল। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। আর আমি হচ্ছে বইয়ে যেভাবে বলা আছে যে প্লাস মাইনাস দাও, তারপরে হচ্ছে তোমার সামনে প্লাস পড়লে প্লাস করো, সামনে মাইনাস পড়লে মাইনাস করো, ওইভাবে না বলে তোমাদেরকে আমি একটু ট্রাই করছি মেইন সিনারিওটা বুঝিয়ে তোমাদেরকে সূত্রটা বোঝানোর জন্য। আমি জানি না কতটুকু ভালো মতো বুঝাইতে পারছি, বাট আমি আশা করি রেকর্ডিং যদি আবার দেখো তাইলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, তাহলে আমি একটু বলে দিই কি কি কথা আমি বলছি, সেগুলো একটু আবার তোমাদেরকে মনে করাই দিই। এই যে এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো তোমার সব ক্ষেত্রে লাগবে সার্কিটের প্রবলেম সলভ করার জন্য, ভালো করে খেয়াল করবা এই কথাগুলো। ওকে, এই যে প্রথম থেকে শুরু করি। এখানে রোদ ভোল্টেজ খায়, বাংলা ভাষা ঠিক আছে, আমরা আমাদের মতো বুঝছি, আমাদের মতো বোঝাই দরকার, কারণ পরীক্ষায় তো আমার মাথা কাজে লাগানো লাগবে। তো যত ইজিলি জিনিসগুলো বোঝা যায়, তো মাথায় রাখবো কি, রোদ সবসময় ভোল্টেজ খাবে। তুমি কারেন্ট এদিক থেকে পাস করতেছো নাকি এদিক থেকে পাস করতেছো, ডাজন্ট ম্যাটার এট অল, ইট উইল ইট আপ দ্যাট ভোল্টেজ। ঠিক আছে, ওটা ভোল্টেজ খাবে। আচ্ছা, এটা একটা রুল আমরা মাথায় রাখবো। তারপরে এখানে বলছি কারেন্ট সবসময় বেশি থেকে কম বিভবের দিকে যায়। এটা কিসের জন্য, শুধুমাত্র রোধের জন্য বললাম, কারণ এই ব্যাটারির দিকে তুমি যদি তাকাও, একটু খেয়াল করবা, এই ব্যাটারির দিকে তুমি যদি তাকাও, এই ব্যাটারি কিন্তু বেশি বিভব থেকে কম বিভবের দিকে ভোল্টেজ যাচ্ছে না, খেয়াল করো, তার কিন্তু বেশি থেকে কমের দিকে ভোল্টেজ যাচ্ছে, সরি এই যে এখানে উল্টা দিকে যাচ্ছে না তার হিসাব থেকে। সো ব্যাটারির ক্ষেত্রে তুমি কিন্তু এটা কাজে লাগাতে হবে না, বুঝতে পারছো? তার ক্ষেত্রে কিন্তু কম থেকে বেশির দিকে যাচ্ছে মনে হচ্ছে অনেকটা, এইভাবে যাচ্ছে তারপরে এইদিকে আসতেছে। তো এটা শুধুমাত্র রোধের জন্য, বেশি থেকে কমের দিকে যে ভোল্টেজ যায় সেটা। আচ্ছা, ওকে, এটা মাথায় রাখবো আমরা। দেন হ্যাঁ, এটা শেষ। তারপর এই যে এই ইলাস্ট্রেশনটা একটু ভালো করে মনে রাখবা, যে আমি কোন দিক থেকে আসছি তার উপর ডিপেন্ড করে আমি কমতে দেখবো নাকি বাড়তে দেখবো, এটা। আর একটা কথা বললাম, কেভিএল এর ক্ষেত্রে পাথ বলতে কি বোঝায় এবং লুপ বলতে কি বোঝায়। যে পাথে আমার ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট সেম, সেটাই হচ্ছে আমাদের লুপ। ওকে, এখানে আমি সুন্দর মতো দেখাইছি কাহিনী কিভাবে কি কাজ করে। কোন পয়েন্ট থেকে শুরু করব, যে পয়েন্ট থেকে স্টার্ট করব ওই পয়েন্টের বিভব দিয়ে শুরু করব, যে পয়েন্ট পর্যন্ত যাব ইকুয়াল টু ওই পয়েন্টের বিভব। ঠিক আছে, এখন আমরা একটা ম্যাথ করে ফেলি, তাইলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ধরো আমি বললাম এখানে আমার একটা বিভব আছে, ব্যাটারি আছে। আচ্ছা, আমরা কেভিএল অ্যাপ্লাই করে এই জিনিসটা সলভ করব। এটা মেবি ছিল 8 ভোল্ট এবং এটা মেবি ছিল 5 ভোল্ট। ওকে, এটা মনে করো আমার পয়েন্ট এক্স এবং এটা মনে করো আমার পয়েন্ট ওয়াই। কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন এক্স এন্ড ওয়াই? ঠিক আছে, হোয়াট ইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন এক্স এন্ড ওয়াই? রোধের পরিমাণটা বলে দিই এখানে। রোধের পরিমাণ মনে করো এটা হচ্ছে 2 ওহম আর এটা হচ্ছে মনে করো 3 ওহম। আমরা এটা সলভ করবো কিভাবে, কিরশফের ভোল্টেজ ল দিয়ে। দেখো কিভাবে করতে হয় এটা, তাহলে তোমরা অ্যাপ্লিকেশনে দেখে ফেলবে আর কি। প্রথম কাজ হচ্ছে আমরা একটা কারেন্টের দিক দিয়ে দিই, তড়িৎ প্রবাহের দিক। দেখাই যাচ্ছে এখানে 8 ভোল্ট সাইজে বড় 5 ভোল্টের চেয়ে, তাহলে প্রবাহটা ডেফিনেটলি এভাবেই চলবে। 8 ভোল্টের ইচ্ছাতেই আমাদের প্রবাহ চলবে, বা সে যেদিকে যায় সেভাবেই প্রবাহ চলবে, এইভাবে চলবে প্রবাহটা। ওকে, এইভাবে চলবে। আচ্ছা, তো ধরে নিলাম এই প্রবাহের পরিমাণ হচ্ছে আই, প্রবাহের পরিমাণ ধরে নিলাম আই। প্রশ্ন করছে এক্স এবং ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য কত। ওকে,
তা আমি কি অ্যাপ্লাই করব, আমি এক্স থেকে ওয়াই পয়েন্ট পর্যন্ত আমি কেভিএল অ্যাপ্লাই করি। আমি লিখবো জিনিসটাকে এইভাবে, কেভিএল ফর এক্স ওয়াই। আমি এক্স ওয়াই পথে কেভিএল অ্যাপ্লাই করলাম। তাহলে আমি শুরু করব কোন পয়েন্ট থেকে, এক্স পয়েন্ট থেকে। তাহলে আমি লিখবো প্রথমে ভিএক্স। তারপরে খেয়াল করো, আমি তো লুপ ভ্রমণ করব, আমি তো হয় এইভাবে যাব ওয়াই পয়েন্টে এক্স থেকে, না হয় আমি এইভাবে যাব। আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে উপরেরটা। ওকে, আমি এইভাবে যাওয়াটাই পছন্দ করি। তোমরা যদি চাও উল্টা যাইতে পারো, কোনো সমস্যা নেই। আমি এই পথে এক্স থেকে ওয়াইয়ে যাব। তাহলে আমার যাওয়ার পথে প্রথমেই সামনে আসছে কে, 8 ভোল্টের ব্যাটারিটা। তো যখন আমি 8 ভোল্টের ব্যাটারিটাকে অতিক্রম করব, ওয়েট ফর ওয়াইল, যখন আমি 8 ভোল্টের ব্যাটারিটাকে অতিক্রম করব, ভোল্টেজটা কি বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে বলো তো? পারতেছে না। না ব্রো, কমতেছে। আবার তুমি সেম মিস্টেক করছো। জি ভাই। কমতেছে ভাই। ব্যাটারি অতিক্রম করছি না আমি। ব্যাটারির তো এই যে পজিটিভ প্রান্ত থেকে এই গ্রাউন্ড প্রান্তটা কি কম ভোল্টেজ না? মাথায় রাখবা, আমি লুপ কোন দিক থেকে অতিক্রম করছি তার উপর, মানে তড়িৎ প্রবাহের দিকে করছি নাকি তড়িৎ প্রবাহের বিপরীত দিকে করছি, এটা শুধুমাত্র কিন্তু রোধের ক্ষেত্রে খাটবে, ব্যাটারির ক্ষেত্রে না। ঠিক আছে, ব্যাটারির ক্ষেত্রে তুমি এটাই দেখবা যে তোমার ব্যাটারির কি বড় যে লাঠি আছে, ওই বড় লাঠি থেকে তুমি ছোট লাঠির দিকে আসছো নাকি ছোট থেকে বড়র দিকে আসছো, এটাই হচ্ছে তোমার এখানে কনসার্ন। তাহলে 8 ভোল্টের ব্যাটারি যখন আমরা অতিক্রম করবো, তখন অবশ্যই আমি দেখো বড় প্রান্ত থেকে ছোট প্রান্ত দিকে যাচ্ছি, ভোল্টেজ কমে যাবে। কতটুকু কমবে? 8 ভোল্ট কমবে। তাহলে বলবো -8। তারপর যখন আমি এই 2 ওহমকে অতিক্রম করব, তখন কি হবে বলতো? ভোল্টেজ বাড়বে নাকি কমবে? কমবে ভাই। শিওর? প্রবাহটা দেখছো? প্রবাহের দিকে এখন তাকানো লাগবে না আমার। আমি যখন রোধ অতিক্রম করবো তখন কিন্তু বাড়বে, প্রবাহের দিকে বাড়বে। তাকাবো, এখন কিন্তু বাড়বে। বুঝতে পারতেছো? তাহলে -2i। এরপর আমি অতিক্রম করবো কোনটাকে? শেষ তো। আমি তো -2i করার ফলে কি আমি ওয়াই পয়েন্টে চলে আসছি না? বলো তো, এই 2 ওহমকে অতিক্রম করার পরেই কি আমি ওয়াই পয়েন্টে চলে আসছি না? জি ভাইয়া। আচ্ছা, এখন ভালো করে তাকাও। এক্স পয়েন্টের বিভব থেকে, এই যে পয়েন্টটা এক্স পয়েন্টের বিভব থেকে এই ব্যাটারির বিভবটা আমি মাইনাস করলাম। তারপরে এই রোধে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করলো সেটাও আমি মাইনাস করলাম। করার পরে কি আমি ওয়াই পয়েন্টে চলে আসলাম না? এটাই কি আমার ওয়াই পয়েন্টের বিভব না? এটাকে বলবো আমরা কি ভি ওয়াই। ওকে, এটাকে আমরা এইভাবে রেখে দিলাম, সমান ভি ওয়াই। আচ্ছা, কাহিনী শেষ। এখন আমরা কি করব? এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব পুরো লুপের জন্য। আমরা কেভিএল ফর লুপ অ্যাপ্লাই করব। অর্থাৎ আমি কি করব, এখন খেয়াল করবা, কেভিএল ফর এক্স ওয়াই এক্স। আমি এক্স থেকে ওয়াই হয়ে আবার এক্সে চলে আসবো, তাহলে আমরা লুপের ক্ষেত্রে হিসাবটা পেয়ে যাব। তো দেখো, তার মানে আমি যদি এক্স থেকে স্টার্ট করি, আমি এক্স থেকে এক্স এর ভোল্টেজ দিয়ে শুরু করবো, ভি এক্স দিয়ে শুরু করলাম। তারপরে সামনে কি 8 ভোল্টের ব্যাটারি, আমি আবার এইভাবেই ভ্রমণ করব। সামনে 8 ভোল্টের ব্যাটারি, ভোল্টেজ কমবে। তারপরে 2 ওহম, প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি। ওয়েট, আমি এখানে বাড়ার কথা ছিল, এটা বাড়বে। বিপরীত দিয়ে গেছিলাম তো, এ তোমরা ভুল ধরো নাই আমার, নাকি বলছিলে তোমরা বাড়বে? বাড়বে বলছিলে কি ওইটা 2 ওহমের ক্ষেত্রে? ভাই আমি বলছিলাম। ওকে ফাইন, ঠিক আছে। আমি লেখার সময় ভুল করে লিখে ফেলছি মাইনাস, এটা বাড়বে। আচ্ছা, -8 ভোল্ট। তারপরে প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি, 2 ওহমকে অতিক্রম করছি, তার মানে এখানে পজিটিভ হবে। কি হবে? 2 ওহম ইন্টু এখানে প্রবাহ হচ্ছে আই। তারপর আমি যখন এই 3 ওহমকে অতিক্রম করব, কি হবে? আবার প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি, অর্থাৎ এই ক্ষেত্রে বাড়বে +3i। ওকে, তারপর আমি যখন এই ব্যাটারিকে অতিক্রম করবো, তখন কি হবে? বাড়বে নাকি কমবে বলো তো? বাড়বে। বাড়বে। কেন? আমি ব্যাটারির ছোট প্রান্ত থেকে বড় প্রান্তের দিকে যাচ্ছি, এই জন্য। তাহলে +5 ইজ ইকুয়াল, দেখো আমি যখন 5 ভোল্টকে অতিক্রম করছি, আমি কিন্তু ইভেনচুয়ালি এক্স পয়েন্টে চলে আসছি। তাহলে ইকুয়ালটা কি দিব? এক্স ভিএক্স দিয়ে দেবো। এই যে এখানে কেটে ফেলো, ভিএক্স কেটে ফেলো। তাহলে কি থাকলো আমার? থাকলো এখানে 5i, দুটো যোগ করে ফেললাম, সমান কি -8 + 5 -3, এটাকে ওই দিকে নিয়ে যাও, +3 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি i = 3/5। এই যে i = 3/5, এই জিনিসটা যে তুমি যদি এখানে বসিয়ে দাও, তোমাকে কিন্তু বের করতে বলছে এক্স এবং ওয়াই পয়েন্টের বিভব, অর্থাৎ তোমাকে বের করতে বলছে ভিএক্স মাইনাস ভিওয়াই। তুমি এখানে এই কাজটা করে ফেলো না, ভিএক্স মাইনাস ভিওয়াই, ভিএক্স মাইনাস ভিওয়াই ইজ ইকুয়াল টু 8 - 2i। তুমি এখানে আই এর মানটা বসিয়ে দাও, 8 - 2 × 3/5। এখান থেকে তুমি ভিএক্সআইটা পেয়ে গেলা। তাহলে এখানে আমি তোমাকে অ্যাট দ্য সেম টাইম কেভিএল ফর এ লুপ, কেভিএল ফর এ পাথ দেখাই দিলাম। লুপেরটাতে কিন্তু জাস্ট দুই পাশে কাটাকাটি যায়, আর কিছু না, একই জিনিস।
আর কাটাকাটি যদি তোমার মনে থাকে তুমি আগে থেকেই ধরে নিতে পারো যে আমার এক্স লেখার দরকার না, আমি 8 থেকে শুরু করব, বা প্রথম ভোল্টেজ বৃদ্ধি বা প্রথম ভোল্টেজ হ্রাস থেকে আমি শুরু করব চলার পথে যেটা সামনে আসে সেটা। ওকে, আশা করি বুঝতে পারছো।